ডিপ্রেশন আসলে কি? ডিপ্রেশন থেকে বাঁচার উপায় একটা, নিজের মাইন্ডকে চেঞ্জ করা। নিজের মাইন্ডকে চেঞ্জ করার জন্য নয়ও না, কোনো ওভারঅল ইমোশন কমে যায় যেটা। এই ধরনের স্টুপোরাস কন্ডিশন বলে। এই স্টুপোরাস যে কোনো কারণে স্টুপোরাস কন্ডিশন হলে তখন ইসিটি দেওয়া হয়। তো স্যার একটা কন্ডিশন আছে যেমন পোস্টপার্টাম একটা ডিপ্রেশন আমরা বলে থাকি, যেটা হচ্ছে জন্ম পরবর্তীকালীন মাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে যে আসলে বাচ্চা নিয়ে তো সবসময় সে ইউজ টু না। তো প্রথম দিকে কিন্তু অনেক মাদের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো শুনে থাকি যে বিষণ্ণতায় ভুগছে বা ডিপ্রেশনে ভুগছে। তো এই পেশেন্টদের ক্ষেত্রে আসলে করণীয় কি? রাইট, পোস্টপার্টাম ডিপ্রেশন এটা এটা কিন্তু স্যার আমি একটু অ্যাড করি যে অনেকেই জানেনও না, অনেকে ফ্যামিলি কিন্তু হয়তো বুঝতেও পারছে না যে মেয়েটার কিংবা নতুন মা যে হয়েছে তার এই সমস্যাটি চলছে। তো এটার ক্ষেত্রে আসলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিভাবে সাবধান করতে চাবেন? বিশেষ করে ফার্স্ট মানে প্রাইমারি যারা প্রাইমারি মানে প্রথম যে মা হলো সেই মা কিন্তু যখন মা হয় তখনও বাচ্চা হওয়া ডেলিভারি আগে কিন্তু তার অনেক হরমোনাল চেঞ্জ হয়, যার জন্য কিছু কিছু ফিজিক্যাল এবং মেন্টাল চেঞ্জ আসে তার। এবং যখন বাচ্চা হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে অনেক মায়ের প্রথম মা বিশেষ যারা হচ্ছে এদের ডিপ্রেশন আসে। এই ডিপ্রেশনটা অনেক সময় খুব সিভিয়ার থাকে না, বিধায় এই রোগীর এই রোগটা আননোটিস থেকে যায়, মানে এমনি এমনি ঠিক হয়ে যায় হয়তো, এমনি ঠিক হয়। কিন্তু ওই সময় তো কিছু সমস্যা হয়, যেমন তার ভালো লাগার অনুভূতি বাচ্চা হলে একটা আলাদা প্রতিভা, ওটা যেন যে পরিমাণ হওয়া উচিত তার থেকে অনেকটাই কম অথবা নাই বললেই চলে। বাচ্চাকে যে পরিমাণ আদর যত্ন করার দরকার সে খুব একটা করতে চায় না। তা বাচ্চার সাথে যে মায়ের যে একটা বন্ডেজ তৈরি হয়, একটা আলাদা রকমের ইমোশন, ওই ইমোশনটা কেমন যেন একটু কম দেখা যায়। খাওয়া দাওয়া কমে যায়, খাইতেও খুব একটা চায় না, ঘুমটাও অনেকটা কমে যায়। এই ব্যাপারগুলো যাতে হয়, যদি মনে একটা ভালো লাগার অনুভূতিটা কম কমে আসে, তাহলে পোস্টপার্টাম ডিপ্রেশনে যদি ভোগে সে মনে হবে, তখন স্যার বাচ্চার কেয়ার না যেহেতু অসুবিধা হয়ে যায়, তো একে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ভালো করে দেওয়া উচিত, নাহলে কিন্তু বাচ্চার ভালো কেয়ার নিতে পারবে না। অনেক সময় অনেকে মনে করে যে বাচ্চার কেয়ার নেওয়ার দরকারও নেই, মানে বাচ্চাকে নেগলেক্টেড। আমরা একটু আগে বলছিলাম যে ছোটবেলার যে এনভায়রনমেন্ট, বাবা মা যদি ডিভোর্স হয় এক রকমের প্রভাব বাচ্চার মধ্যে পড়ে। ওটা এই ক্ষেত্রে এই প্রসঙ্গে এটা বলি যে এই পোস্টমর্টম ডিপ্রেশনে যে মা ভোগে তার বাচ্চাও কিন্তু পরবর্তীতে এই সমস্যা ডিপ্রেশনে চলে আসতে পারে। আচ্ছা স্যার, আমাদের আরো কিছু প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্ন নিয়ে নিচ্ছি। স্যার রেশমা ভুইয়া প্রশ্ন করেছেন যে ওনার হঠাৎ করে রাগ ওঠে এবং কোনো কারণ ছাড়া। এই সমস্যাটা কিছুটা কমেছে, কিন্তু যেটা হয়েছে খুব দুশ্চিন্তায় ভুগেন, মাথার একপাশে খুব ব্যথা করে। কি করতে পারেন জানতে চেয়েছেন রেশমা ভুইয়া। এখন রেশমা ভুইয়া, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। হঠাৎ হঠাৎ রাগ উঠে, কতদিন থেকে উঠে এবং কোন কোন পরিস্থিতিতে উঠে? আপনি বলেছেন যে উইদাউট এনি রিজন, কারণ ছাড়াই রাগ উঠতেছে, এটা ঠিক আছে, কিন্তু কোন কোন পরিস্থিতিতে বা কোন কোন অবস্থায় হচ্ছে, কতদিন হচ্ছে, এটা জানতে পারলে এটা ডায়াগনোসিস করার সুবিধা হয়। আর কি বলছো উনি? স্যার কোনো কারণ ছাড়াই রাগ হচ্ছে এবং খুব দুশ্চিন্তা হয়, মাঝে মাঝে খুব দুশ্চিন্তায় ভুগেন। মাঝে মাঝে যে দুশ্চিন্তা হয়, কি রকমের দুশ্চিন্তা, কেমন রকমের দুশ্চিন্তা, এগুলা আসলে বলা হয়নি, বলা যাবে না। তবে আপনি যদি এরকম অল্প কয়েকদিনের জন্য হয়ে থাকে, তাহলে হয়তো বা ডিপ্রেশন বা অন্য কোনো অ্যাংজাইটি একটা ডিসঅর্ডার আছে। অ্যাংজাইটিতেও কিন্তু এরকম একটু ইরিটেবিলিটি ভাব বেশি থাকে, একটু একটু বিরক্ত হওয়া, খারাপ লাগা, দুশ্চিন্তা মনের মধ্যে আসা, এগুলো সবগুলোরই কিন্তু ট্রিটমেন্ট আছে। ঠিক মতো ট্রিটমেন্ট করবেন, একদম ঠিক হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। স্যার মমিনুল ইসলাম প্রশ্ন করেছেন, ঘুম আমাদের জন্য অনেকটা ইম্পর্টেন্ট, বাট অনেক ট্রাই করার পরও যদি ঘুম না হয় আর ঘুমের মতো করে শুয়ে থাকা যায়, তাহলে কি ঘুমের মতোই কাজ দিবে কিনা? মানে জানতে চেয়েছেন যে ঘুম হচ্ছে না কিন্তু শুয়ে আছে, সেটা কি ঘুমের মতোই কোনো এফেক্টিভ হবে কিনা? তা তো হওয়ার কথা না। আপনারা তো ফিজিক্যাল রেস্ট পেলেন, জাস্ট শুয়ে আছেন, আপনি অনেক পরিশ্রম করলেন, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। মমিনুল ইসলাম প্রশ্নটি করেছিলেন, কিন্তু আপনি জাস্ট শুয়ে থাকলে যে ফিজিক্যাল রেস্টটা হলো, কিন্তু মেন্টাল রেস্ট, ব্রেনের রেস্ট, এটা কিন্তু হবে না। ঘুমের জন্য আসলে ঘুমই দরকার। যদি এরকম ঘুম না আসে, তাহলে আমরা ঘুমেরও অনেক রকমের ট্রিটমেন্ট আছে। আমরা ওষুধ দিয়েও ঘুমের ট্রিটমেন্ট করতে পারি, অথবা ঔষধ ছাড়াও স্লিপ হাইজিন নামে এক ধরনের কিছু টেকনিক আছে, ওই টেকনিক গুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ঘুম আসতে পারে।
আচ্ছা স্যার, নুরুল আমিন প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন ঘুমের ওষুধ বা টেনশনের ওষুধ খেলে কোনো সমস্যা হবে কিনা। ঠিক আছে, খুবই ভালো প্রশ্ন এটা। কি নাম? ওনার নাম হচ্ছে নুরুল আমিন। নুরুল আমিন, খুব ভালো প্রশ্ন। এই প্রশ্নগুলা আমরা যারা সাইকিয়াট্রিস্ট, আমরা এই প্রশ্নের উত্তরগুলা মানুষের কাছে একটু প্রচার বা জানাতে চাই। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে কেউ যখন একবার ঘুমের ওষুধ খায় তখন অনেকদিন ধরে খাচ্ছে, বিভিন্ন কারণে ঘুমের ওষুধ দেওয়া হয়। ঘুমের ওষুধের কাজ শুধু ঘুমের জন্য না, যেমন অ্যাংজাইটি কে দূর করার জন্য, দুশ্চিন্তা এগুলোকে দূর করার জন্য, অস্থিরতা চঞ্চলতা এগুলো দূর করার জন্য, অ্যাংজাইটির জন্য আমরা অনেক সময় ঘুমের ওষুধ ব্যবহার করি। কিন্তু প্রশ্ন হলো এই যে ঘুমের ওষুধ তো আমরা ব্যবহার করলাম, এটা শেষ করবো কবে? আমরা যারা সাইকিয়াট্রিস্ট এরা এটা খুব ভালোভাবে আমরা ওয়াকিবহাল যে ঘুমের ওষুধ একটা না 3 সপ্তাহ বেশি খাওয়ার কোনো নিয়ম নাই। যদি কেউ একটা না 3 সপ্তাহ বেশি ঘুমের ওষুধ খায় বা চালু রাখে, তাহলে আমরা ড্রাগ ডিপেন্ডেন্সি নামে একটা শব্দ আছে। ড্রাগ ডিপেন্ডেন্সি মানে সেই ড্রাগের উপর, সেই ঘুমের ওষুধের উপরে আসক্ত হয়ে যাওয়া অথবা নির্ভরশীলতা তৈরি হয়ে যায়। এই নির্ভরশীলতাকে তখন আর কিছুতেই কাটানো যায় না। তখন অন্যান্য যেমন ইয়াবা বা ফেন্সিডিল বা হিরোইন এগুলোর যেমন নেশার চিকিৎসা লাগে, এক্স্যাক্টলি একই চিকিৎসা এটা আর একটা বিপদ হয়ে যাবে। ঘুমের ওষুধ ছাড়া কিছুতেই ঘুমিতে পারছে না, তো উনি জানে যে আমার কোনো প্রবলেম নেই, খামোখা ঘুমের ওষুধ খাবো কেন? কিন্তু ঘুমের ওষুধ উনি কিছুতেই ঘুমের ওষুধ বাদ দেয়, সেদিনে তার ঘুম হয় না। এবং ঘুম না হওয়ার জন্য, ঘুমের ওষুধ বন্ধ করলে ঘুম না হলে উজ্জ্বল সিমটম কিছু আছে। যখন কেউ নেশা করে, যখন নেশাটা বাদ দেয় তখন বাদ উজ্জ্বল করার জন্য বেশ কিছু সিমটম তৈরি হয়। এই সিমটম গুলোতে ভোগেন তখন আপনি বাদ দিয়ে আবার ঘুমের ওষুধ খান। এখন এই ঘুমের ঔষধ কিভাবে বন্ধ করতে হবে, এটার জন্য রীতিমতো আমাদের স্ট্রাকচার ট্রিটমেন্ট আছে। এই ট্রিটমেন্টের আওতায় আপনি যদি আসেন তাহলে আপনি এটা ছেড়ে দিতে পারবেন। ধন্যবাদ দর্শক প্রশ্নের জন্য। স্যার ফারুক আহমেদ প্রশ্ন করেছেন যে ওনার বয়স 32 বছর এবং বুক খুব ধড়ফড় করতে থাকে এবং খুব অস্থিরতা লাগে, এবং এই সমস্যাটি শুরু হয়েছে তার মা মারা যাওয়ার পর হতে। কি করতে পারেন জানতে চেয়েছেন ফারুক আহমেদ। ফারুক আহমেদ, ধন্যবাদ আপনাকে। আপনার মা কবে মারা গেছে বা কতদিন হলো এটা আমরা জানছি না, কিন্তু আপনার মা মারা যাওয়ার পর থেকে আপনার বুক ধড়ফড় করছে। এই বুক ধড়ফড় করাটা এটাও কোনো কোনো ডিজিজের একটা লক্ষণ। যেমন অনেক সময় কিছু কিছু জিনিসের রিয়াকশন হয়, গ্রিফ রিয়াকশন নামে একটা শব্দ আছে। যখন কারো কোনো আত্মীয় বা কেউ খুব নিকট কেউ মারা যায়, এটাকে আমরা বলি, মানে ওই বেরিজমেন্ট বা গ্রিফ বলি। এই বেরিজমেন্ট বা গ্রিফ এর একটা রিয়াকশন আছে। এই রিয়াকশনের জন্য আপনার এরকম অথবা বুক ধড়ফড় হতে পারে অথবা অস্থিরতা অথবা ঘুম হচ্ছে না, এরকমের ব্যাপারগুলো যদি এটা হয়ে থাকে, গ্রিফ রিয়াকশনের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, এটা কিন্তু ট্রিটমেন্ট আছে, আপনি চিকিৎসা নেবেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা স্যার, অনেকে জানতে চাচ্ছেন যে ট্রিটমেন্ট নিয়ে। তো আমরা জানলাম যে বিষণ্ণতা কি বা ডিপ্রেশনটা কি জিনিস, বিভিন্ন ধরনের সমস্যা সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমরা শেষের দিকে এসে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে ট্রিটমেন্ট কি কি হতে পারে এই সমস্যাটার জন্য। এই বিষণ্ণতার জন্য অনেকগুলো ট্রিটমেন্ট আছে। তার মধ্যে প্রধান মেইন ট্রিটমেন্ট যেটা, দুইটা ট্রিটমেন্ট আমরা খুব বেশি হাইলাইট করি এবং এই দুইটা ট্রিটমেন্টের কাজ হয়। একটা হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট আর একটা হচ্ছে সাইকোথেরাপি বা কাউন্সিলিং। সাইকোথেরাপি শব্দটা সবার কাছে অতটা পরিচিত না, কাউন্সিলিংটা কাউন্সিলিং সবাই পরিচিত শব্দটার সাথে। কাউন্সিলিং এর থেকে আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম আমাদের জন্য হচ্ছে সাইকোথেরাপি। এই সাইকোথেরাপিটা একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট আর কি, এই সাইকোলজিক্যাল ইন্টারভেনশন। এটা শুধুমাত্র মানুষের কি কি কষ্ট, এই কষ্টগুলা কতদিন থেকে শুরু হলো, কিভাবে শুরু হলো, এটা এই কষ্ট আসার কারণটাকে এগুলা বের করে নিয়ে একটা সলিউশন দেওয়া হয়, ট্রিটমেন্ট দেওয়া হয়। তো এটা দিয়ে ট্রিটমেন্ট এবং যে মনের অবস্থার পরিবর্তন হয়, এই পরিবর্তন গুলা কিছু কিছু কথার মাধ্যমে, কিছু কিছু টেকনিকের মাধ্যমে কিন্তু মনের অবস্থার পরিবর্তনও বদলানো যায়। যেমন নেগেটিভ কগনিশন থাকে। নেগেটিভ কগনিশন মানে যারা ডিপ্রেশনে ভোগে তারা মনে করে আমাদের আর কিছু হবে না, তো আমার জীবনটা মানে আমি আমাদের কিছু হয় না। যদি আমরা বলি আপনাদের কিছু হয় না মানে, তো আমার তো কিছু হচ্ছে না, হয়তো আমরা বলি সাপোজ ওই লোকটা মাস্টার্স কমপ্লিট করেছে, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, তাহলে আপনার মেট্রিক পাস আপনি করেছেন? তো হ্যাঁ করেছি। তো এর থেকে আপনার ক্রেডিট না, ইন্টারমিডিয়েট আপনি পাস করেছেন, গ্রাজুয়েট আপনি করেছেন, তো এগুলো বাই চান্স হয়ে গেছে, মানে ক্রেডিট ডাজ নট গো টু হিম। ও মনে করে আমি আসলে একটু অপদার্থ, আমাদের কিছু না। যখন সে খুব ডিপ্রেশনে ভোগে, ডিপ্রেশনে গেলে তার সেলফ এস্টিম
আত্মবিশ্বাসটা এতটাই কমে হয়ে আসে। যায় যে সে যে ভালো করেছে সেটাও সে না দেখতে পায় না। আচ্ছা। শুধু সে তার ব্যর্থতাটাই দেখতে পায়। তো এই যে ব্যর্থতা দেখতে পায় এগুলো কিন্তু কগনিশনের চেঞ্জ হয়, ডিপ্রেশনের জন্য চেঞ্জ হয়। এই কগনিশন গুলোকে আমরা চ্যালেঞ্জ করি বা বিভিন্ন ভাবে এই কগনিশনটাকে আমরা চেঞ্জ করি, দিলে তখন তার ফিলিং অফ ওয়েলবিংটা ভালো হয়ে যায়। আবার মানুষের জীবনে ব্যর্থতা, সততা, সার্থকতা, ব্যর্থতা দুটোই থাকে। এরা যাদের কগনিশনে ডিপ্রেসিভ কগনিশনে যারা ভোগে তারা কি শুধু খারাপ বলেই দেখে, তখন হয়তো ব্যর্থতাটাই তার কাছে মুখ্য হয়ে দাঁড়ায়, একদম খুব উপরে উঠে আসে, ওগুলা চাপা পড়ে। যেমন কিনা আমি অনেক সময় উদাহরণ দিই আমার স্টুডেন্টদেরকে, যা তো আপনি একটা রুমে ঢুকলেন, আপনার মোবাইলটা টেবিলে রেখে দিয়েছেন, লাইট নাই, নিবেন, ছেড়ে আসছেন, দরজা খুলে অন্ধকারের মধ্যে আপনি টর্চ দিয়ে রুমে দেখলেন কোথায় আছে। রুমে যখন দেখলেন তখন আপনার ফোকাসটা থাকে মোবাইলের, কিন্তু মোবাইলটা নেওয়ার পর আপনি রুমে যে ফোকাস দিয়ে আরো কিছু দেখেছেন, এটা আপনি আসলে দেখেন না। আপনার ব্রেনটা তখন ওরকম হয়ে যায়, ফোকাসটা, কনসেন্ট্রেশনটা, আমি মোবাইল খুঁজছি, মোবাইল খুঁজতে গিয়ে আর কিন্তু মেলে কিছু দেখেছেন, আপনি ওইদিকে ওগুলোকে ইগনোর করেছেন। তো যখন কেউ ডিপ্রেশনে ভুগলে তার জীবনের ব্যর্থতা ওই লাইটে ফোকাস দিয়ে যেমন স্ক্যানিং করে আমি ওই জিনিসটা দেখি, ও শুধুমাত্র খারাপ বলেই দেখতে পাই। তার জীবনে এতগুলা সার্থকতা আছে, এগুলা তখন আর কাজে লাগছে। তো এইগুলা চেঞ্জ করা হয়। ডিপ্রেশন থাকলে এগুলা থাকলে সে আর বেশি দূর যেতে পারবে না, কারণ এই জিনিসগুলো তার কাজে কামে সবগুলোতে বিঘ্ন ঘটাচ্ছে, যাতে ওগুলা চেঞ্জ করা হয়। তো সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট এইভাবে এগুলো দিয়ে আমরা করি। আর একটা আছে হচ্ছে ড্রাগ ট্রিটমেন্ট। ড্রাগ ট্রিটমেন্ট এর মধ্যে আমরা অ্যান্টি ডিপ্রেশন বলে এইগুলোকে, যে ওষুধগুলা থাকে অ্যান্টি ডিপ্রেশন, অনেক রকমের অ্যান্টি ডিপ্রেশন আছে। তো টিসিএ নামে কিছু গ্রুপের, ওই গ্রুপের কিছু আছে, আবার এসএসআরআই নামে কিছু আছে। এগুলা রোগীর বয়স অনুযায়ী, রোগীর কাজের ধরন অনুযায়ী, রোগীর রোগ অনুযায়ী, তার শরীরের ইয়ে কেমন, ঘুম কেমন হয়, অ্যাক্টিভিটি কেমন, এগুলো সবগুলো বিচার করে তখন কোন অ্যান্টি ডিপ্রেশনটা তার জন্য সুইটেবল আমরা, যেমন যে লোকের ঘুম বেশি হয় তার জন্য যে ওষুধ খেলে ঘুম আরো বাড়বে ওটা আমরা দেবো না, যেটা খেলে ঘুম কিছু কম হয় আমরা ওটা দেবো। যে লোকটা এমনিতেই মোটা আছে, বিশেষ করে যে মেয়েটা বিয়ে হয় নাই, তো মোটা হয়ে গেলে আরো ঝামেলা হয়ে যাবে, তো কোনো কোনো ওষুধ আছে ওটা খেলে আবার মোটা হয়ে যায়, যে ওষুধ খেলে মোটা হবে না তার বেলা আমরা সেটা সিলেক্ট করি। এইভাবে আমরা অনেক কিছু মিলে যে তার জন্য কোনো অসুবিধা নাই, খালি ওষুধ খেয়ে মুডটা ইমপ্রুভ করবে, কিন্তু অন্যদিকে হয়তো সমস্যা হয়ে যাচ্ছে, একটু অসুবিধা হবে, এগুলো আমরা সাইকিয়াট্রিস্টের মাথায় রেখে এগুলো করি, কাজ করা হয়। আচ্ছা, তো স্যার আমরা একটা জিনিস জানি যে এই সাইকোলজিক্যাল যে ড্রাগ গুলো আছে বা অ্যান্টি ডিপ্রেশন যে ড্রাগ গুলো আছে, এগুলো কিন্তু কাজ করতেও কিছুটা সময় নেয়। তো অনেকে ভেবে থাকেন যে সে হয়তো ড্রাগ গুলো নিচ্ছে, তো সে ভাবছে যে আজকালকার মধ্যে সে সুস্থ হয়ে উঠবে, তা কিন্তু হয় না। এবং এই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট গুলো ড্রাগ গুলো চেঞ্জ করে ফেলছে, ইনিশিয়ালি সাথে সাথে হয়তো চেঞ্জ করে ফেলছে। তো এই ক্ষেত্রে আসলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন, যে কতদিন পরে কাজ করা শুরু করে এবং কতদিন পর্যন্ত তাকে ধৈর্য ধরে থাকতে হবে? খুবই ভালো প্রশ্ন করেছেন, এটা আসলে খুব জরুরি। বেশিরভাগ রোগীগুলা, আমরা আমাদের প্রাইভেট চেম্বারে যে রোগীগুলো আসে বেশিরভাগ রোগী এই কথা বলে। এখন অনেক রোগী বলে আজকে আমি ট্রিটমেন্ট দিলাম, এক সপ্তাহ পরে হয়তো আসতে বলি, অথবা 2-3 দিন পরে আমি টেলিফোন করে বলে কই ভালো তো হচ্ছে না। সেটা আমি একটা টার্ম ইউজ করি যে এটা আসলে দিস ইজ নট ম্যাজিক আর কি। আমরা যে ওষুধটা দিব সেই ওষুধটা ম্যাজিকের মতো আজকে খাইলো আর কালকেই ভালো হয়ে যাবে এমন হবে না। এই ওষুধগুলা এসএসআরআই যে ওষুধটা, এই এসএসআরআই গ্রুপের ওষুধগুলা কাজ করতে 3 সপ্তাহ সময় লাগে। আমি যদি আজকে ওষুধটা স্টার্ট করি তাহলে ওষুধটা কাজ করছে, কিন্তু এর ইফেক্টটা আসা শুরু হবে 3 সপ্তাহ পর থেকে। 3 সপ্তাহের আগে তাহলে ওষুধটা আমাদের চালিয়ে যেতে হবে। কোর সিমটম যেটা, মানে মনের অশান্তি, কাজে কামে আগ্রহ নাই, এইটা তো এগুলো সিমটম। এই সিমটম গুলো কিন্তু 3 সপ্তাহ পরে 3 সপ্তাহ পর ভালো হবে সেটাও বলছি না, স্টার্ট হবে 3 সপ্তাহ পর এই লক্ষণগুলো একটু কম হওয়া, কিন্তু ট্রিটমেন্ট অনেকদিন লাগবে। সেটাই এখন আমার কাছে যেটা মনে হয় যে বিষণ্ণতাটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে এসছে। তো এটা ঠিক হতেও তো তার সেই পরিমাণ সময়টাই লাগবে। তো এটা তো আসলে মানে পেশেন্টদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজকে যে ওষুধটা আমরা দিলাম, যদি আমরা এসএসআই গ্রুপের ওষুধ দিই তাহলে রোগীকে 3 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধরে নিতে হবে যে 3 সপ্তাহ পর রোগীর এই লক্ষণগুলো কম হওয়া, ফিলিং অফ ওয়েলবিং, ভালো লাগার অনুভূতিটা আসা শুরু হবে। কোনো কোনো সমস্যা অবশ্য তাড়াতাড়ি হয়, যেমন ঘুমটা।
একেটা হয়তো খাবার রুচিটা ইনিশিয়ালি হয়তো সেই এগুলো আবার এফেক্টটা পেয়ে যাচ্ছে। পরে 2-3 দিন পরে হ্যাঁ পেয়ে রুচি যাচ্ছে। তো বাড়লো, আমার তো ঘুম ভালো হচ্ছে, কিন্তু মনে ভালো লাগার অনুভূতি যেটা এটা আসতে সময় লাগবে। একটু সময়। আবার আজকাল আরো কিছু ওষুধ বাইরে হয়েছে যেটা আবার 1 সপ্তাহ বা 10 দিনের মাথাতেই বলা হয় ভালো হয়ে যে যায়। এটা এই ভালো লাগার অনুভূতিটা আসা শুরু হয়। আচ্ছা, তো স্যার আমরা ডিপ্রেশন, অ্যান্টি ডিপ্রেশন এগুলো তো নাম রোগীদেরকে বলে লাভ নেই, এটা তো সেটাই। বোঝা যাবে না। শুধু এটা আমি বলছি যে এই এগুলার ভালো ট্রিটমেন্ট আছে যদি ঠিকমতো ট্রিটমেন্ট করেন। কোনো ক্ষেত্রে যদি আমরা মনে করি যে ওষুধটা 1 সপ্তাহ পরে কাজ শুরু হবে, যদি ওই ওষুধটা তাকে দেওয়ার মতো উপযোগী হয় আর ওই ওষুধটা যদি দেয় তাহলে 2 সপ্তাহ পরেই সে ভালো হয়ে যাবে। পাবে। এমনকি যাদের আত্মহত্যার চিন্তা আসে সেটাও ভালো হওয়া সম্ভব। আর যাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট লাগে, সাইকোথেরাপি, সেটাও দিতে হবে। কারো ক্ষেত্রে দেখা যায় কম্বাইন্ড ট্রিটমেন্ট লাগে, আচ্ছা। মানে ড্রাগ ট্রিটমেন্টও লাগছে অ্যাজ ওয়েল অ্যাজ তার কাউন্সেলিংটাও সাইকোথেরাপিটাও দরকার হচ্ছে। আচ্ছা স্যার, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন, অনেক মূল্যবান কথা বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। তো আপনার শেষ কোনো কথা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে থেকে থাকে, এবং বিষণ্ণতা আসলে প্রতিকার কিভাবে করা যায়, মনকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে কাজে আগ্রহ বাড়ানো যায়, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমি একটা কথা একটু বলতে ভুলে গেছি, আর একটু বলি, যেটা এই ট্রিটমেন্ট কতদিন চলবে, তাই না? ট্রিটমেন্টটা তো শুরু হলো, ট্রিটমেন্ট শুরু করার পরে সাথে সাথে আমরা আশা করবো না যে আজকে ওষুধ খেয়ে কালকেই ভালো হবো। আমরা এটা কিছুদিন অপেক্ষা করবো ওষুধ না হওয়া পর্যন্ত। এমন হয় যে একটা ওষুধ কাজ হচ্ছে না, তখন আবার সুইচ করে আমরা অন্য একটা ওষুধে যাবো, কিন্তু আলটিমেটলি ইনশাল্লাহ ভালো হবে। এখন 3 সপ্তাহ ভালো হলো না, দ্যাট ডাজ নট মিন যে ভালো হবে না। আমরা অন্য আরো অনেক ড্রাগ আছে যেগুলো আমরা ট্রিট করবো। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে একবার যদি একটা রোগী ডিপ্রেসিভ ডিসঅর্ডারে পড়ে যায়, মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগে, এই একটা এপিসোডে যদি পড়ে যায়, 6 মাস পর হয়তো ভালো হলো, 3 মাস পর ভালো হলো। অনেক রোগী মনে করে 3 মাস পর আমি তো ওষুধ খেয়ে ভালো হয়ে গেছি, 1 মাস পরেই ভালো হয়েছি, তাহলে এখন কেন ওষুধ খাবো, কি জন্য আর ডাক্তার কাছে যাবো? কারণ ডাক্তার নিশ্চয়ই এটা একটা বোধ হয় তার নিজের সুবিধা নেওয়ার জন্য সে হয়তো আসতে বলছে, এরকম ভেবে আমি তো থাকে। পুরো ভালো। রোগীর আত্মীয় স্বজনে বলে যে তুমি তো পুরো ভালো, প্রাণ চাঞ্চল্য ভাব সবকিছু পুরোপুরি একদম আগের মতো হয়ে গেছে, তো কেন ওষুধ খাওয়া বাবু, দরকার নেই তোমার, ডাক্তার কাছে যাওয়ারও দরকার নেই। ওষুধ বাদ দিয়ে দেয়, বাদ দিলে এরা ধরা খেয়ে যায়। ধরা খেয়ে যায় মানে এই ট্রিটমেন্ট যতদিন করা দরকার, যেদিন থেকে রোগীটা ভালো হবে ওই দিন থেকে, যেদিন থেকে ওষুধ শুরু করেছে সেদিন থেকে না, যেদিন ভালো, সাপোজ 1 মাস পর ভালো হলো, যখন ভালো হবে ফুল রিমিশন, সেদিন থেকে মিনিমাম 9 মাস বা 1 বছর ওষুধটা খেতে হবে। এই 9 মাস ঔষধ খাওয়ার আগেই 3 মাসের মাথায় ভালো গেছে কেউ যদি ওষুধ বাদ দেয়, তাহলে আবার 2 মাস পরেই হোক আর 6 মাস পরে হোক আবার রোগটা ফিরে আসবে। আবার যদি রোগটা ফিরে আসে তাহলে আবার এই ট্রিটমেন্ট সহজে ভালো করা কঠিন হবে, এবং ট্রিটমেন্টের ডিউরেশনটা অনেকদিন লাগতে হবে। সাধারণত এই রোগীগুলা যদি একবার কেউ মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভোগে, ভালো হওয়ার পরেও আনট্রিটেড যদি থাকে, 80% রোগী কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। আচ্ছা, এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে ডাক্তার যতদিন খেতে বলবে, জেনুইন খেতে বলবে, যতদিন পর্যন্ত আসতে বলবে, ঠিক মতো ওষুধগুলো যদি খায় রোগী, ইনশাল্লাহ সবগুলো রোগী ভালো হয়ে আসবে। যেহেতু তার এই ট্রিটমেন্ট আছে ভালো করার, কিন্তু নিয়মটা পালন করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আর অনেকে মনে করে যে ও কাজ ভালো লাগে না, ওটা মনের ব্যাপার, ওটা কি ওষুধ নাকি? আসলে কিন্তু এটা একটা রোগ। ওই মানে ওই রোগীকে দোষারোপ করা হয়, রোগ তো যে কারো হইতে পারে। এখন রোগীকে দোষারোপ না করে রোগীর ট্রিটমেন্ট নিতে হবে। অনেকে মনে করেন, অনেক রোগী আমাকে বলে যে আমি বলি যে আপনি আর আসেননি কেন, এরপরে ট্রিটমেন্ট নিলেন, ভালো হলেন, তারপর আসলেন কেন? অনেকে বলে যে না এ তো মনের ব্যাপার, এটা আবার ওষুধ নাকি? মনের ব্যাপারটা একটা বড় রোগ, শরীরে যেমন রোগ আছে মনের রোগ। এই ট্রিটমেন্ট করলে, আর আমাদের ইয়েতে ডেফিনেশনে আছে, তো ডেফিনেশনে আছে যে শরীরের রোগের সাথে মনের রোগটাও ঠিক থাকবে, তখন তাকে সুস্থ বলা হবে, আদারওয়াইজ তাকে সুস্থ বলা হবে না। কাজে এটা সমান, ইকুয়াল, মনের রোগের সাথে শরীরের রোগ। মনের রোগের অনেক মনের রোগের কারণে কিন্তু শরীর রোগ হয়, এটা ভালো হলে এটা ভালো হবে না। অনেকে টের পাচ্ছে না কেন ভালো হচ্ছে না, তার সাথে এটা রিলেটেড। তো ঠিক আছে, আপনারা মনের রোগটাকে অবহেলা করবেন না, মনের রোগ একটা আসলে রোগ, এবং এই মনের রোগের জন্য অনেক রকমের মারাত্মক ক্ষতি হয়ে যায়, জীবন পর্যন্ত চলে যায়, যেমন যদি সুইসাইড করে। এটাকে অবহেলা করার কোনো কারণ নাই, আপনারা ঠিক মতো ট্রিটমেন্ট নেবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে